আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25শে মে সোমবার থেকে 31শে মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে 23 ও 24 তারিখ খোলা থাকবে অফিস। ঈদের ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিতরা। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ঢাকার কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের দরপত্রকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংঘর্ষ বাধে। পুলিশ জানায় তারানগর ইউনিয়নের পশুর হাটের টেন্ডারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। গত বছর হাটের ইজারা পায় এনসিপির কেরানীগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক রাবি বকুল। এবারও এনসিপির পক্ষ থেকে সহযোগী সংগঠন ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য আল আমিন মিরাজ, সংগঠক শেখ ফয়সাল সহ নেতাকর্মীরা টেন্ডার ফর্ম নেয়ার জন্য কেরানীগঞ্জ উপজেলায় যান। তবে হাটের কার্যাদেশের আগেই বিভিন্ন হাট দখল করে নেয় তারাগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটি হলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ঈদ উল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরির চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে কেনা বেচা। উত্তরায় জাল নোট বিক্রির সময় হাতে নাতে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ টাকার বেশি জাল নোট। একযোগে 3টি মেশিনে ছাপানো হচ্ছিল হাজার হাজার টাকার নোট। কোরবানির ঈদ সামনে রেখে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পশুর হাটে। দীর্ঘদিন ধরেই জাল টাকা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল চক্রটি, যার মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। এদিকে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে আরও 2 জাল টাকার কারবারিকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। র্যাব জানায় চক্রটি দীর্ঘদিন ফটোকপি দোকানের আড়ালে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছিল। 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টা প্রিন্টার উদ্ধার করা হয়েছে। এখান থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে বিক্রি করে দেয়, সে আবার গিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে দেয়। তো 3-4টা ধাপ মেনটেন করে এরা। সো এদেরকে সহজে মূল চেইনে যাওয়াটা কঠিন। তো এরা এই চেইনটা শুরু করতে আমরা ধরে ফেলছি। কোরবানি ঈদের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবিকে সতর্ক থাকতে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশে গরু, ছাগল, মহিষের অভাব নেই। কুরবানির জন্য 1 কোটিরও বেশি পশু প্রস্তুত রাখা হয়েছে। তাই অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলেন। মন্ত্রী বলেন, চামড়ার বাজার নিয়ে বাণিজ্য মন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ সময় ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চড়াই পথে যেন না আসে, এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলে 1 কোটি প্লাস কোরবানির জন্য রেডি করা। ঈদ উল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে রাজ্য প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোরবানি করা যাবে না গরু, মহিষ কিংবা ষাঁড়ের মতো কোনো পশুই। তবে এই সার্টিফিকেট পাওয়া যাবে কেবল বয়স্ক, দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে স্থায়ীভাবে নিরাময় অযোগ্য কিংবা প্রজননে অক্ষম পশুদের ক্ষেত্রে। সার্টিফিকেট ইস্যুর পর প্রশাসন কর্তৃক নির্দিষ্ট জবাইখানে কোরবানি করতে হবে। প্রকাশ্যে কোরবানি দিলে কিংবা নির্দেশনা অমান্য করলে 6 মাসের কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় শাস্তির আদেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল। বিজিবি জানায় ভোরে খাদেমুল সহ আরও কয়েকজন সীমান্তবর্তী এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন খাদেমুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল। এ ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাথে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি। ভারতের যে প্রশাসন আছে এরা অত্যাচার হয়েছে, আগে এত শ্রেণী ছিল না। এরা যে কি পাইছে বাংলাদেশকে, পাখির মতো এরা গুলি করে। ছেলেটা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছে, মাছ মারার সময় একটু ভারতের সীমান্তের কাছে গেছে, তখনই তারা গুলি করছে। নিখোঁজের 10 দিন পর ফরিদপুরে মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কালীতলা এলাকা থেকে উদ্ধার হয় জাহেনা আক্তার ও তার 3 বছর বয়সী মেয়ে সামিয়ার মরদেহ। পুলিশ জানায় স্থানীয় এক নারী পুকুর পাড়ে গেলে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এক পর্যায়ে মানুষের পা বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ দুটির শনাক্ত করে। হত্যার কারণ উদ্ঘাটনের কাজ শুরু করেছে পুলিশ। গত 4 মে নিখোঁজ হন জাহেনা ও তার মেয়ে। এ বিষয়ে থানায় জিডি করেছিলেন দিনমজুর গৃহকর্তা আমজাদ হোসেন। গাজীপুরের কাপাসিয়ায় পরিবারের 5 জনকে হত্যায় প্রধান অভিযুক্ত ফোরকানের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান মেহেরপুরে বাসের এক হেলপারের কাছ থেকে উদ্ধার করা হয় মুঠোফোনটি। ওই হেলপার জানান পদ্মা সেতু এলাকা থেকে মোবাইলটি পান তিনি। পরে পদ্মা সেতুর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। দেখা যায় এক ব্যক্তি ব্যাগ ও মোবাইল ফোন রেখে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তবে ওই ব্যক্তি ফোরকান কিনা ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত করতে পারেননি স্বজনরা। তার খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গত 9 মে কাপাসিয়ায় বাসা থেকে উদ্ধার হয় ফোরকান মোল্লার স্ত্রী, 3 মেয়ে ও শ্যালকের মরদেহ। অভিযোগ, পারিবারিক কলহের জের ধরেই পরিবারের 5 সদস্যকে হত্যা করেন ফোরকান। ঘটনার পর থেকেই পলাতক সে। পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি, এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামছে, নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাথের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে উঠে এবং নদীতে ঝাঁপ দেয়। তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন তাদেরকে আমরা এটি দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা। তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। হাম এবং উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টা হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1518 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। চিকিৎসাধীন রয়েছেন 102 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশনের ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এই সভায় উপস্থিত ছিলেন। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্দেশ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। আগামী বছর থেকে এগিয়ে আসছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচিতে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি আর 6 জুন থেকে হবে এইচএসসি ও সমমান। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর হবে প্রতিটি শিক্ষাবর্ষের শেষ আর এ মাসেই পরীক্ষা। ফল প্রকাশ হবে 2 মাসের মধ্যে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, জটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। তাই আগামী 2 বছরের মধ্যে এই সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, পরীক্ষায় 2 মাসের মধ্যেই ফল প্রকাশিত হবে, যেন উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিলম্ব না হয়। আর এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে ফল সেমিস্টারকে টার্গেট করে।
ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএস এবং এইসিসি, সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে বড় কাপুন ইউনিয়নের কামাউড়া স্লুইস গেট সংলগ্ন অংশে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানে হঠাৎ করে এই বাঁধের একটি অংশ ধসে পড়ে, ধীরে ধীরে স্রোতের চাপে ভাঙন বাড়তে থাকে। খবর পেয়ে বাঁধটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ঘটনায় হাওর পাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও হাওরের কিছু অংশে ধান কাটা শেষ হয়নি। এই অবস্থায় পানি আরও বাড়লে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া লোকালয়ে পানি ঢুকছে, এতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির আশঙ্কা স্থানীয়দের। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে। এই হত্যাকাণ্ডে মরদেহের তথ্য লুকানো এবং ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন, যা আমলে নিয়ে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, যে কোনো দিন রায় ঘোষণা করা হবে, জানান ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখি নাই। 58 জনকে চিহ্নিত করা হয়েছে কিনা, ওদেরকে কবরস্থ কোথায় করা হচ্ছে, ওদের পারিবারিক বিস্তারিত যেই বিবরণ সেগুলো এসেছে কিনা। 14 দলের একজন নেতা হিসেবে তিনি যেহেতু ওই সময় কোনো এমপি ছিলেন না, এই ধরনের কোনো সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে, সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। দেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার 12,83,240 জন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের NID শাখার মহাপরিচালক AHM আনোয়ার পাশা স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটার 6,52,731 জন আর নারী ভোটার 6,31,09,226 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। গেল 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। এই নিয়ে দেশের বর্তমান ভোটার সংখ্যা 12,83,23,240 জন। ফলে দেশে মোট ভোটার বেড়েছে 0.05%। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ইচ্ছেমতো প্রকল্প নিয়ে অনুমোদন করা হয়েছে এখান থেকে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের কোনো মানদণ্ড অনুসরণ করা হয়নি, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার বিকালে NEC সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক কৌশল প্রণয়ন কমিটির দ্বিতীয় সভায় যোগ দেন তিনি। জানান, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া। সেই জন্যে অর্থনৈতিক পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে। উন্নয়ন কর্মসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রকল্প, গুরুত্ব পাচ্ছে বিএনপির রাজনৈতিক ইশতেহার। উপদেষ্টা জানান, জুন সিনড্রোম থেকে ADP বাস্তবায়নকে রক্ষা করতে হবে। আগের চেয়ে দ্রুত তথ্য দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। আগের সরকারের যেহেতু কোনো লেজিটিমেসি ছিল না, সেই জন্যে ব্যয় বাড়ানো, যথেচ্ছ ব্যয় করা, কোনো হিসেব নিকেশের মধ্যে না থাকা, কোনো জবাবদিহিতির মধ্যে না থাকা এবং যা ইচ্ছা তা করা, পৃষ্ঠপোষকতা বজায় রেখে বাংলাদেশের মানুষকে ঋণে নিমজ্জিত করে রেখে গেছে। সে পরিসংখ্যান তো সবার জানা। চীনকে সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ চলমান। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস
দেন তিনি। বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। The Chinese government encourages the Chinese investors to come into Bangladesh and make meaningful investment. Win-win scenario for both Chinese investors and in terms of generating employment for Bangladesh. মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার উপরও সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন স্কুল ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী প্রতিটি স্কুলে খেলার মাঠ রাখার উপরও জোর দেন। একই সাথে ঢাকা উদ্যান পাবলিক স্কুলের বিভিন্ন সমস্যা অতি দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। এ সময় আন্তঃস্কুল স্পোর্টস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ নেওয়া সহ সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দেন প্রতিমন্ত্রী। আমরা দেখতে চাই আমাদের শিক্ষার্থীরা যেন সবচাইতে সুন্দর স্বাচ্ছন্দ্যে তাদের পড়াশোনা করতে পারে, তারা যেন খেলাধুলা করতে পারে। প্রাইমারি বাচ্চাদের জন্য ছোট্ট সাইডে একটু প্লেগ্রাউন্ড থাকলে হয়তো ভালো হয়, সেটার একটু ব্যবস্থা করার প্রয়োজন আছে। প্রতিবন্ধী শিশুদের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বলেন, প্রতিটি শিশুকে পরিবার ও দেশের জন্য অনুসরণীয় করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুই প্রতিমন্ত্রী জানান, বিশেষ এই গোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কোন প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়, সেই লক্ষ্যে আজ কড়াইলে শিশু স্বর্গ প্রকল্পের আরম্ভ। সিরাজগঞ্জে 9 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ষাটোর্ধ্ব প্রতিবেশী তাসলিমকে আসামি করে বৃহস্পতিবার মামলা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষ টিম। গত মঙ্গলবার সদরের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বিকেলে বাড়ির সামনে খেলছিল শিশুটি। এই সময় তাকে আম দেওয়ার কথা বলে জঙ্গলে ডেকে নেয় তাসলিম। এরপর চালায় নির্যাতন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়। বাড়ি ফিরে ব্যথায় কাতর শিশুটি পরিবারের কাছে জানালে তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পালিয়ে যায় তাসলিম। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বজনরা থানায় মামলা করলে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা বাদী যে পরিবার রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে তাকে থানায় এনে দ্রুত মামলা রুজু করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে 1 মাস বয়সী শিশুকে নিয়মিত টিকার বদলে 2 ডোজ জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন। কমিটিকে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, 1 মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশুটিকে 2 ডোজ র্যাবিসের ভ্যাকসিন পুশ করে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কায়ুম। পরে স্বজনরা বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে ভুলবশত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত কায়ুম। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হলো কাই অ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স 2025-2026। ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও ডিলারদের অবদান তুলে ধরা হয় এই জাঁকজমকপূর্ণ আয়োজনে। এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহিম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুর্শেদ সহ পরিচালকবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ ডিলাররা। একই সঙ্গে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচিত ডিলারদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, আধুনিক প্রযুক্তি এবং ডিলারদের সহযোগিতার কারণেই দেশের অ্যালুমিনিয়াম শিল্পে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে কাই অ্যালটেক গ্রুপ। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ থেকে সাগরপথে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। এই প্রবণতা বন্ধের জন্য সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এক জাতীয় কর্মশালায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের অর্থায়নে পরিচালিত ইমপ্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্ন মাইগ্রেন্টস প্রত্যাশা 2 প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদেশ ফেরত মানুষরা তাদের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের কল্যাণে সরকারি ও বেসরকারি সংস্থা সবার একসঙ্গে কাজ করা জরুরি। সরকার এক্ষেত্রে ব্র্যাকের অভিজ্ঞতাগুলো নিতে পারে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান। অনুষ্ঠানে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া 6 জন ব্যতিক্রমী মানুষকে এম রাইজ হিরো সম্মাননা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী এক হোটেলে আয়োজিত এম রাইজ গালা নাইটে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, সমাজসেবক মোহাম্মদ রোস্তম আলী, প্রাণী সেবক মোহাম্মদ আব্দুল কায়ুম, শিক্ষা উদ্যোক্তা মোহাম্মদ রিজওয়ান, নারী উদ্যোক্তা মারিয়াম এবং সমাজ উন্নয়ন কর্মী প্রসেনজিৎ কুমার সাহা। সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা, প্রাণী সেবা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রকৃত হিরোরা নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের গল্প সামনে আনতেই এম রাইজ উদ্যোগ। আয়োজকরা জানান, ভবিষ্যতে সমাজে অবদান রাখা মানুষদের অনুপ্রাণিত ও সম্মানিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।